আমরা শুরু করি তাহলে আজকে আমাদের লেকচার। গতদিন পর্যন্ত আমরা মূলত একটা চ্যাপ্টার ভালো মতো দেখেছিলাম কোডিং দিয়ে, যে আমাদের ডিপ লার্নিং অ্যালগোরিদম কিভাবে ইউজ করতে পারি। আসলে যেটা ছিল যে আমরা নিউরাল নেটওয়ার্কের যে কনসেপ্ট গুলো দেখছিলাম, স্পেশালি মাল্টি লেয়ার পারসেপট্রনের ক্ষেত্রে। মাল্টি লেয়ার পারসেপট্রনের ক্ষেত্রে যে কনসেপ্ট আমরা দেখছিলাম সেটা মূলত আমরা গতদিন আহ আহ, আমরা হচ্ছে কেরাস লাইব্রেরিতে কেরাস লাইব্রেরি ইউজ করে আমরা পাইথনে সেটা ইমপ্লিমেন্ট করে দেখেছি। যদি আপনাদের এই জায়গাতে কোনো প্রবলেম থাকে, গত লেকচারে থাকতে পারে প্রবলেম, যেহেতু এই একটা প্রোগ্রাম দেখিয়েছিলাম, ওই চ্যাপ্টারে একটাই প্রোগ্রাম ছিল, তো এই একটা প্রোগ্রাম আসলে বোঝাটা খুব জরুরি। ওইটা না বুঝলে পরে আসলে সমস্যা হতে পারে। তো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে ওই প্রোগ্রামটাই আমাকে একটু বলতে পারেন। হ্যাঁ, একটু শেয়ার দিই। মূলত এটা ছিল চ্যাপ্টার 7, আমরা এই প্রোগ্রামটা দেখছিলাম। আমরা আবার একটু রান করি এখান থেকে। দেখেন, আমরা যদি এটাকে রান করি আলটিমেটলি, গতদিন আমি আপনাদেরকে পুরো কোডিংটা বুঝিয়েছি। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে বলতে পারেন। এই কোডিং এ যদি কোনো রকম কোয়েরি থাকে, যে কোথাও বুঝতে পারছেন না, তাহলে আমাকে বলতে পারেন। আচ্ছা, যেহেতু বলছেন না, আশা করছি নাই, আমরা এর পরের চ্যাপ্টার থেকে তাহলে যাই। পরের চ্যাপ্টারটার জন্য এই চ্যাপ্টারটা লাগবে। এখানে দেখেন, চ্যাপ্টার 8 আমরা শুরু করলাম নতুন ভাবে। এভালুয়েট দ্য পারফরমেন্স অফ ডিপ লার্নিং মডেল। আমাদের এই চ্যাপ্টারে মূলত যেটা ছিল, বা এই প্রোগ্রামে যেটা দেখেছি, একটা বিষয় খেয়াল করেন। আমরা যখন লার্ন করলাম, এটা তো লার্নিং এর ফিট মানে লার্ন করা। আমরা এখানে যখন লার্ন করলাম তখন পুরো ডেটা সেট দিয়ে লার্ন করেছি। এই যে পুরো ডেটা সেট দিয়েই লার্ন করেছি। আবার যখন টেস্ট করলাম, ইভ্যালুয়েট করলাম, তখন পুরো ডেটা সেট দিয়েই টেস্ট করেছি। ওই জন্য এখানে দেখবেন যে এখানে লস এবং অ্যাকুরেসি, এটা কিন্তু ট্রেনিং টাইমের অ্যাকুরেসি, ট্রেনিং অ্যাকুরেসি, টেস্টিং না, বা কোনো ভ্যালিডেশন না। পুরো ডেটা সেট দিয়ে লার্ন করেছি। এবং কি অবস্থা, লুপ বাই লুপ চালিয়ে সেটা আমরা টেস্ট করে দেখেছি। ওকে, কত আসে। কিন্তু এটা তো আসলে হলো না। আমাদেরকে কিন্তু যেটা করতে হবে, ট্রেনিং করতে হবে এবং সাথে সাথে টেস্ট করে করে দেখতে হবে যে আসলে কি হচ্ছে। এবং আমাদের পুরো ডেটা সেটটাকে আমরা তো লার্ন করতে পারি না, টেস্টের জন্য আমাদের কিছু রেখে দিতে হবে। তো এই চ্যাপ্টারটা মূলত সেই জিনিসটাই বোঝাচ্ছে যে আপনি ইভ্যালুয়েট কিভাবে করবেন। আপনি পুরো ডেটা সেট দিয়ে লার্ন করবেন না, আপনি কিছু ডেটা সেটের কিছু পোর্শন দিয়ে লার্ন করবেন, কিছু পোর্শন টেস্টিং এর জন্য রেখে দেবেন। তো এটাই বলছে ইভ্যালুয়েট দ্য পারফরমেন্স অফ ডিপ লার্নিং মডেল। আপনি ডিপ লার্নিং মডেলের পারফরমেন্স কিভাবে ইভ্যালুয়েট করবেন। এইখানে প্রথম যে প্রোগ্রামটা দেওয়া আছে এটা হচ্ছে ডেটা স্প্লিটিং, অটোমেটিক ভেরিফিকেশন ডেটা সেট। তো এইখানে কি করা আছে আমি একটু আপনাদেরকে এই কোডটা দেখাই। দেখেন, এই কোডটা যদি একটু দেখেন, এমএলপি উইথ অটোমেটিক ভেরিফিকেশন সেট। আমরা আগের মতোই প্রোগ্রাম, এখানে নতুন কিছুই নাই। রিড সিএসভি সিকোয়েন্সিয়াল ড্যান্স, আমরা পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট নিলাম, প্রথম 8টাকে ইনপুট, শেষে তাকে আউটপুট হিসেবে দিলাম। আমাদের একইভাবে কিন্তু আমাদের ইনপুট লেয়ারের নোড হচ্ছে 8টা, মানে ডাইমেনশন যেহেতু 8, 8টা। হিডেন লেয়ারে
নোড হচ্ছে 12টা। হিডেন 1-এ, হিডেন 2-তে আগে গত দিনের মডেলটাই সেম টু সেম 8টা, এবং আউটপুট লেয়ারে নোড হচ্ছে একটা। হিডেন 2টাতে রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা হয়েছে, আর আউটপুটে সিগময়েড ফাংশন ইউজ করা হয়েছে। কম্পাইল আমরা করেছি যেভাবে, কম্পাইল মানে আমরা এখানে আসলে প্যারামিটারগুলো সেট করেছি বাইনারি, যেহেতু এটা বাইনারি ক্লাসিফিকেশন, লসের জন্য বাইনারি ক্রস এন্ট্রপি, অপটিমাইজার অ্যাডাম, আর ম্যাট্রিক্স হচ্ছে অ্যাকুরেসি। এরপরে আমরা লার্নিং এ যখন আসছি, এই জায়গাটা নতুন, দেখেন এই জায়গাটা কিন্তু আজকে নতুন অ্যাড করা হয়েছে। একই ফাংশন, ফিট ফাংশন, এই যে ফিট ছিল, ইনপুট আউটপুট, টোটাল ইনপুট আউটপুট, ইপক 50, ব্যাচ সাইজ 10। এখানে দেখেন, এই যে এখানেও আছে ইপক 50, ব্যাচ সাইজ 10, কিন্তু এই জায়গাটা নতুন, ভ্যালিডেশন স্প্লিট 0.33। ভ্যালিডেশন স্প্লিট 0.33 মানে আমাদের পুরো ডেটা সেটের, একটু দেখাই, এই তো আমাদের পুরো ডেটা সেট, এই ডেটা সেটের একটা পোর্শন আমরা ভ্যালিডেশনের জন্য রাখবো। ধরুন 1/3, এটা তো হলো 2/3, 2/3 এটা ট্রেনিং, আর 1/3 হচ্ছে টেস্টিং এর জন্য আমরা রাখবো। এই অংশটুকু হচ্ছে টেস্টিং এর জন্য থাকছে, ঠিক আছে। এটা, এইটা অ্যাড করার ফলে আমাদের আউটপুটে কি ঘটবে, আমরা মডেল ইভ্যালুয়েট করবো এক্স ওয়াই দিয়ে, তাই তো। দেখেন এখানে এই যে এটা কিন্তু অটোমেটিক ভ্যালিডেশন হচ্ছে, আরো অনেকগুলো আছে, আমরা 3টা প্রোগ্রাম দেখলে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। এখানে 3 ভাবে দেখানো আছে। তা আপনি যদি মনে করেন যে 2/3 দিয়ে লার্ন করাবেন আর 1/3 দিয়ে টেস্ট করাবেন, এরপরে যদি প্রোগ্রাম চালান, প্রোগ্রামের আউটপুটটা কি আসে একটু দেখেন, খেয়াল করেন। এখানে কিন্তু আপনার এর আগের অংশে ইপক, ব্যাচ সাইজ, এগুলা অ্যাজ ইট ইজ যা ছিল তাই, পুরাটা যা ছিল তাই না, ব্যাচ সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার হয়ে গেছে 52/52। আমাদের ব্যাচ সাইজ ছিল হচ্ছে 10, কিন্তু এখানে 52/52 কেন আসলো? 52/52 এই জন্য আসলো, দেখেন আপনি হিসাব করেন, আমাদের টোটাল ডেটা সেটের অবজারভেশন হচ্ছে 768টা। আমাদের যখন পুরো ডেটা সেট দিয়ে লার্ন করছিলাম, পুরোটা দিয়ে টেস্ট করছিলাম, তখন এটাকে যদি ব্যাচ সাইজ 10 হয়, তাহলে আমাদের পার লটে আসে 77টা করে। কিন্তু আমরা এখানে প্রথমেই যেটা বলছি যে 1/3 কে টেস্টের জন্য রাখা, মানে 2/3 তাহলে ট্রেনিং, তাহলে 768 ইন্টু 2 ভাগ 3, 512। 512 এটা হচ্ছে ট্রেনিং এর ডাটা, আর টেস্টিং এর জন্য কত? 768, 256টা, তাহলে 512। 512 কে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, কত হয়? 52। মানে এখানে এখন যেটা ঘটছে সেটা 2/3 এর মধ্যে আসলে সে ব্যাচ সাইজ ডিটারমাইন করছে, কারণ আমরা ট্রেনিং আর টেস্টিং স্প্লিট করে ফেলেছি, এই যে 1/3 টেস্ট। তো ওই জন্য হচ্ছে 52/52, এবং এটা একটা চেঞ্জ। আরেকটা চেঞ্জ হচ্ছে, এটা মেজর চেঞ্জ এখন যেটা বলবো, দেখেন আগের প্রোগ্রামে শুধু লস আর অ্যাকুরেসি ছিল, এটা হচ্ছে ট্রেনিং লস এবং ট্রেনিং অ্যাকুরেসি, এইটা যুক্ত হয়েছে ভ্যালিডেশন লস এন্ড ভ্যালিডেশন অ্যাকুরেসি। এটা কি জিনিস? আপনি যখন এই প্রথম ইপকটা চালাচ্ছেন, ইপক 1/50, তখন 2/3 দিয়ে লার্ন করিয়ে এটা অ্যাকুরেসি, আর 1/3 দিয়ে টেস্ট করে এটা অ্যাকুরেসি, এটা হচ্ছে ভ্যালিডেশন অ্যাকুরেসি। প্রথমেই ডেটা সেটটার কত পোর্শন আপনি লার্ন করাবেন, কত পোর্শন টেস্ট করাবেন, সেটা আপনি ঠিক করে ফেললেন। 2/3, 1/3, 2/3 দিয়ে লার্ন হচ্ছে, এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাচ সাইজ দিয়ে তার অবস্থা রেখে, এবং এই অংশটুকু হচ্ছে আমাদের ট্রেনিং অ্যাকুরেসি, মানে 2/3 এর অ্যাকুরেসি। আর এই অংশটুকু হচ্ছে এই যে ভ্যাল অ্যাকুরেসি, ভ্যাল মানে ভ্যালিডেশন লস, ভ্যালিডেশন অ্যাকুরেসি, ঠিক আছে। আগের প্রোগ্রামটাই কিন্তু এই ভ্যালিডেশন লস এবং ভ্যালিডেশন অ্যাকুরেসি ছিল না, খেয়াল করেন, শুধু ট্রেনিং লস, ট্রেনিং অ্যাকুরেসি ছিল। আমি কি বুঝাইতে পারলাম? এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, আগেরটা করা যাবে না। আমি গতদিন আপনাদের বলেছিলাম যে পুরো ডেটা সেট দিয়ে কোনো সময় রান করা হয় না, এবং কিছু পোর্শন টেস্টের জন্য রেখে দেওয়া হয়। তো আমাদের এই জায়গায় যেটা অটোমেটিক ভেরিফিকেশন ডেটা সেট, সেটা দিয়ে আমরা করলাম। এটা নিয়ে আপনাদের কোনো কোয়েরি আছে কারো?
কোনো কোয়েরি, ওকে, এটা একটা মেথড, এটা একটা ওয়ে, আসলে মেথড বলা ঠিক না, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে ইউজ এ ম্যানুয়াল ভেরিফিকেশন ডেটা সেট। এখানে তো আমরা অটোমেটিক্যালি 1/3, শুধু এখানে আমরা এটা লিখে দিয়েছি এই যে ভ্যালিডেশন স্প্লিট 0.33, মানে 1/3 দিয়ে টেস্ট হচ্ছে, তার মানে 2/3 দিয়ে ট্রেনিং হচ্ছে, সে অটোমেটিক্যালি আমাদেরকে দিয়ে দিল। এটা অটোমেটিক। আপনি ম্যানুয়ালিও করতে পারেন। ম্যানুয়ালিটা কি দেখি। খেয়াল করেন ম্যানুয়ালিতে কি আছে। এগুলা তো সব আগের মতোই, সিকোয়েন্সিয়াল ডেন্স। এই জায়গায় এই যে ট্রেইন টেস্ট স্প্লিট, আমরা কিন্তু ম্যানুয়াল কিভাবে একটা ডেটা সেটকে ট্রেনিং পোর্শন, টেস্ট পোর্শন কিভাবে আলাদা করতে পারি এবং কিভাবে সেগুলোকে আমরা ইভ্যালুয়েট করতে পারি, সেগুলো কিন্তু ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদমে দেখানো আছে। এখন যেটা দেখানো হচ্ছে সেটা মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। তো এই মেথড কিন্তু এক, ট্রেইন টেস্ট স্প্লিট, মানে আমরা হচ্ছে পুরো ডেটা সেটের কিছু পোর্শন ট্রেনিং এর জন্য এবং কিছু পোর্শন টেস্টের জন্য রাখবো এবং কাজ করবো। তো এখানে দেখেন এটা হচ্ছে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট, আমরা লোড করলাম এজ ইট ইজ, ইনপুট আউটপুট। এই জায়গাটা আমরা এর আগে করেছি ট্রেইন টেস্ট স্প্লিট এক্স ওয়াই, ঠিক আছে। টেস্ট সাইজ 0.33, মানে 1/3। আগেরটাও করতে পারেন, এটাও করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা, ঠিক আছে। এখন এখানে যদি আমরা এটা করে দিই, তাহলে 2/3 ট্রেনিং এর জন্য হবে, 1/3 টেস্টিং এর জন্য হবে, এবং এক্স ট্রেইন, এক্স টেস্ট, ওয়াই ট্রেইন, ওয়াই টেস্ট, মানে ইনপুটের জন্য এটা ট্রেইন এবং আর হচ্ছে এইটা, ওটা ইনপুটের জন্য এটা সরি, ট্রেইনের জন্য, ট্রেনিং যখন করবেন তখন এটা ইনপুট এবং এটা আউটপুট, টেস্টের জন্য এটা ইনপুট, এটা আউটপুট হিসেবে কাজ করবে। এই যে এর আগে আমরা করেছি, এটা ভাগ করে নিলাম, এটা আমরা কাজে লাগাবো ভিতরে ট্রেনিং এবং টেস্টিং এর জন্য। এরপরে আমরা মডেল ডিফাইন করলাম সিকোয়েন্সিয়াল দিয়ে, হিডেন ওয়ান, হিডেন টু, আউটপুট। এরপরে আমরা হচ্ছে কম্পাইল করছি, আমাদের বিভিন্ন প্যারামিটার ঠিক করছি, বাইনারি ক্রস এনট্রপি, অপটিমাইজার, ম্যাট্রিক্স, আগের মতোই। এইখানে দেখেন মডেল ডট ফিট, এই জায়গাটা একটু খেয়াল করুন। মডেল ডট ফিটে এখানে এর আগে কি ছিল, এর আগে ছিল ভেরিফিকেশন স্প্লিট 0.33। আমরা কিন্তু এই ভেরিফিকেশন স্প্লিট দিয়েছি, নামটা দিয়েছি এভাবে টেস্ট সাইজ। আর এই জায়গায় কি হবে, এক্স ওয়াই, এটা তো আগেও ছিল, দেখাই, এই যে আগেও ছিল কিন্তু ভ্যালিডেশন স্প্লিট ছিল, আমরা এখানে লিখেছি ভ্যালিডেশন ডেটা। কি দিয়ে ভ্যালিডেট করব, এক্স টেস্ট, ওয়াই টেস্ট, টেস্ট দিয়ে ভ্যালিড টেস্ট, একক 50, বেস সাইজ 100। আগেরটাও যা এটাও তা সেম, কোনো পার্থক্য নাই। আপনি এটা যেটা দেখাচ্ছে আগেরটাও করতে পারেন, এভাবে আপনি যদি মনে করেন যে না আমি ট্রেন টেস্টের ডাটা ভেঙে নিয়ে কাজ করব, আপনি সেটা করতে পারেন। কিছুই না, আমরা হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট করে কত পোর্শন ট্রেনের জন্য, কত পোর্শন টেস্টের জন্য রাখবো, এখানে 4টা আমার ভ্যালু পেয়ে যাব। আমাদের ভ্যালিডেশন ডেটার জন্য আমরা এক্স টেস্ট, ওয়াই টেস্ট দিয়ে আমরা রেজাল্ট দেখতে পারি। ঠিক আছে, একটা পার্থক্য আছে এখানে, এখানে হচ্ছে এই যে 77, 77/77 মানে কি দেখেন, একটু পার্থক্য আছে তাই না। এখানে আমরা 1/3 পুরোটাই হচ্ছে টেস্টিং এর জন্য রেখে দিয়েছিল, কিন্তু এইখানে ট্রেনিং করার সময় পুরোটা দিয়েই কিন্তু ট্রেনিং করছে, আর টেস্ট করছে আপনার ওই যে 1/3 দিয়ে। ট্রেনিং কিন্তু পুরোটার উপরেই হচ্ছে, তারপরে টেস্ট করছে হচ্ছে আপনার এক্স টেস্ট, ওয়াই টেস্ট দিয়ে, এবং সেইভাবে করে একটু পার্থক্য আছে আগেরটা থেকে। আগেরটা ট্রেইন টেস্ট ডেটা সেট সম্পূর্ণ আলাদা, কিন্তু এখানে ট্রেনিং করা হচ্ছে পুরো ডেটা সেট দিয়ে, আর টেস্ট করা হচ্ছে ওর মধ্যে থেকে কিছু একটা পোর্শন দিয়ে, যেটা আমরা এখানে ব্রেক করে নিয়েছি 1/3, সেটা দিয়ে। এই যে এক্স টেস্ট, ওয়াই টেস্ট, ঠিক আছে। এক জায়গায় দেখেন তো, আমরা ইচ্ছা করলে এই প্রোগ্রামটাকেও আগের মতো করতে পারি। এই জায়গাটায় একটু থামেন, এই যে এই জায়গায় এক্স ট্রেইন, ওয়াই ট্রেইন দিলে এটা আগের মতো হয়ে যাবে। এখানে তো এইভাবে লেখা আছে, আপনি যদি মনে করেন না আমি আগের মতো করব, তাহলে ট্রেইন এখানে দিবেন, এটা দিলে পুরোটা আগের মতো হবে।
এই যে দেখেন 52 আসলো। এখানে যদি আপনি এক্স ট্রেন ওয়াই ট্রেন দেন, ট্রেনিং এর সময় ভ্যালিডেশনের সময় এক্স টেস্ট ওয়াই টেস্ট, এটা তাহলে একেবারে পুরোপুরি এর মতো আসবে। এটাও যা ওইটাও তা। ঠিক আছে, এখানেও ভ্যালিডেশন আসবে, যে ভ্যালিডেশন করছে। আর আপনি যদি মনে করেন যে না, পুরো পুরো ডেটা সেট দিয়ে লার্ন করবো, ওর মধ্যে থেকে কিছু টেস্ট করব, সেটা যদিও ভ্যালিড না, আপনি ইচ্ছা করলে করতেই পারেন, কিন্তু আসলে করা উচিত না। তো এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, এটা কি বোঝা গেল? কোনো কোয়েরি? আমরা এটা ম্যানুয়ালি করলাম, আর আগেরটা ছিল অটোমেটিক। একটা করলেই হলো, কিছু যায় আসে না। এটা নিয়ে কোনো কোয়েরি আছে আপনাদের? বোঝা যাচ্ছে কি? কেউ কিছু বলবেন? কোনো রেসপন্স নাই, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেখেন আগের গুলা যদি আমরা না করতাম, এখানে কিছুই বুঝতে পারতাম না। কোডিং কিন্তু একই কনসেপ্টে চলছে, ঠিক আছে? ওই জন্য আগের গুলা না বুঝলে বোঝাটা মুশকিল। এরপরে দেখেন কে ফোল্ড, আমরা কে ফোল্ড সম্পর্কে জানি। এটা আসলে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়। এবং কে ফোল্ডের মধ্যে, কে ফোল্ডের তো কয়েকটা ভেরিয়েশন আছে, তাই না? কে ফোল্ড, স্টে ফিড কে ফোল্ড, আর একটা হচ্ছে রিপিটেড স্টে ফিড কে ফোল্ড। তিনটা সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়েছি এবং কোডিংও করিয়েছি। এখানে যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে স্টে ফিড কে ফোল্ড, কে ফোল্ড। তো স্টে ফিড কে ফোল্ড এইটা আমরা কিভাবে আমাদের প্রোগ্রামে ইউজ করব? তো ডিপ লার্নিং এ কিন্তু এটা একটা প্রবলেম, কেননা কে ফোল্ডে তো জানেন ওই আগের কনসেপ্টই, পুরো ডেটা সেটকে আমরা কতগুলা ফোল্ড করব, ততবার রান হবে। যতগুলো ফোল্ড করব, একটা ফোল্ড বাদ দিয়ে বাকি ফোল্ড দিয়ে রান ট্রেনিং হবে, এবং ওই ফোল্ড দিয়ে টেস্ট হবে। এবং এটা যতবার ফোল্ড করব ততবার চলবে, তারপরে এভারেজ করে রেজাল্ট দিবে। আর ডিপ লার্নিং এর যেটা প্রবলেম, সেটা হচ্ছে ডিপ লার্নিং এমনি অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি বেশি, তার সাথে মেমোরিও লাগে বেশি। তো এখন যদি আমরা, আমাদের ডেটা সেটের পরিমাণ খুব বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু কে ফোল্ড করাটা খুব কঠিন, অনেক সময় লেগে যাবে। এই কারণে সাধারণত ডিপ লার্নিং এর ক্ষেত্রে কে ফোল্ড অনেক ক্ষেত্রেই করা হয় না। যে সকল ক্ষেত্রে ডেটা সেট খুবই বড়, সেক্ষেত্রে কে ফোল্ড করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো এটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কি করবেন। তবে আপনার ডেটা সেট দেখে, আপনার অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি দেখে আপনাকে ডিসিশন নিতে হবে। তবে কে ফোল্ড করতে পারলে ডেফিনেটলি খুব ভালো, কেননা রেজাল্টের যে বায়াসনেস, সেটা থাকে না। হ্যাঁ, দেখেন তো এখানে কি হচ্ছে। এগুলা তো আগের সিকোয়েন্সিয়াল ডেন্স, এগুলো আমরা জানি, নামপাই থেকে এনপি, স্টে ফিল্ড, কে ফোল্ড, এটা আমরা নিলাম, ডেটা সেট লোড করলাম, প্রথম 8টা ইনপুট, লাস্ট ওয়ান ইজ আউটপুট। কে ফোল্ড এর মধ্যে আমাদের স্টে ফিড কে ফোল্ড, এটা স্প্লিট করা করলাম 10টা, আমি 10টা ভাগ করবো পুরো ডেটা সেটকে। 768 যে ডেটা সেট আছে, সেটাকে 10টা ভাগ করলে 77-এর মতো অ্যারাউন্ড ডেটা আসে। ঠিক আছে, এরপরে সিভি স্কোর, মানে এখানে রেজাল্ট গুলো রাখবো। এরপরে দেখেন এই লুপটা, ফর ট্রেইন টেস্ট ইন কে ফোল্ড ডট স্প্লিট এক্স ওয়াই, এর মানে কি? 10 বার লুপটা চলবে, তো যেহেতু স্প্লিট 10 বার হয়েছে, 10 বার লুপটা চলবে। ট্রেনের ডাটা ট্রেনিং এ আসবে, টেস্টের ডাটা টেস্টে আসবে। কিভাবে? এই যে কে ফোল্ড স্প্লিট এক্স ওয়াই, পুরো ডেটা সেটকে আমাদের স্প্লিট করবে কে ফোল্ড ডট স্প্লিট, মানে এইভাবে, মানে 10টা স্প্লিট করবে। তারপরে আমাদের মডেল ডিফাইন করতে হবে, যেটা তো আমরা 10 ফোল্ডে আউটপুট বের করব। তো প্রথমবার যখন এই লুপটা চলবে, তখন ট্রেনের কি হবে? 9টা ফোল্ড ইনপুট, একটা ফোল্ড আউটপুট। তারপরে আমরা মডেলটা তৈরি করছি, মডেল সিকোয়েন্সিয়াল, আগের মডেলই, কোনো পার্থক্য নাই। দুইটা হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2 এবং আউটপুট লেয়ার। তারপরে কম্পাইল মেথড, বাইনারি ক্রস এন্ট্রপি, অ্যাডাম অপটিমাইজার, ম্যাট্রিক্স। এরপরে ফিট, ফিট করার সময় এই যে এক্স ওয়াই ট্রেন, এটা কি জিনিস খেয়াল করেন, এই যে এখানে কিন্তু এটা লেখা আছে, এই যে কে ফোল্ড ডট স্প্লিট এক্স ওয়াই। এখানে কে ফোল্ড মানে হচ্ছে যে এই কে ফোল্ড, মানে এইভাবে এটাকে ঠিকঠাক করো, মানে 10টা ফোল্ডে ভাগ করো, তাই তো? এটাকে এই এই কারণে এটাকে কাকে 10টা ফোল্ডে ভাগ করবে? ইনপুট এবং আউটপুটকে।
এবং সেই ফোল্ড গুলাকে ভাগ করে ট্রেনের ইনপুট ট্রেনিং এ থাকবে 9টা ফোল্ড, আর একটা ফোল্ড টেস্টের মধ্যে যাবে। তো এখানে ট্রেনিং এর সময় কি হবে, ফিটের সময় এই যে ট্রেনিং মানে 9টা ইনপুট দিয়ে ট্রেনিং, আর টেস্টের সময় এই যে একটা আউটপুট দিয়ে টেস্ট, এক্স টেস্ট ওয়াই টেস্ট। বোঝা গেল? এটা কি বোঝাতে পারছি? আমাদের পুরো যে ডেটা সেট সেটাকে আমরা কে ফোল্ড দিয়ে স্প্লিট করছি, কে ফোল্ডে বলছে 10টা স্প্লিট। তাহলে এখানে প্রথমবার লুপ চলার সময় প্রথম যে ফ্র্যাগমেন্টটা হলো 9টা ফোল্ড ট্রেনের মধ্যে একটা ফোল্ড টেস্টের মধ্যে, এটা পাবো কিভাবে? এক্স ট্রেন এক্স টেস্ট এক্স ট্রেন ওয়াই ট্রেন, এটা করলে কি হবে, ট্রেন করার সময় ডাটা পাবো, আর টেস্টের সময় এক্স টেস্ট ওয়াই টেস্ট পাবো। ওটাই করছে এখানে যে মডেল ফিট যখন লার্নিং করছে এক্স ট্রেন ওয়াই ট্রেন, ইভোক 150, ব্যাচ সাইজ 10। ঠিক আছে? আর এখানে টেস্ট করার সময় এক্স টেস্ট ওয়াই টেস্ট, এরপর আমরা যদি রেজাল্ট বের করি, আমরা রেজাল্ট বের করতেই পারি। এবং এখানে যেটা হচ্ছে লুপ চলছে, তো এখানে আপনার হচ্ছে এই যে 1 মানে হচ্ছে এটার অ্যাকুরেসি, এবং স্কোরটা কত সেটা দেখাবে প্রতি লুপে, বা আপনার হচ্ছে স্কোরটা কত আসছে সেটা দেখানোর চেষ্টা করবে। এবং এই আমাদের এইখানে একটা লিস্ট আছে সিভি স্কোর, এই সিভি স্কোরের মধ্যে সেটা একটা একটা করে অ্যাপেন্ড করবে এবং ফাইনালি আপনাকে প্রিন্ট করে দেখাবে। এটা কি বুঝতে পারছেন? কোশ্চেন করেন, না বুঝতে পারলে কোশ্চেন করতে হবে। আর ওখানে ভার্বোস জিরো এটা কি স্যার? দেখাচ্ছি দাঁড়ান, ভার্ব জিরো হলে কি হচ্ছে ওটা দেখালে বুঝতে পারবেন। আর কিছু? ওটাও দেখাচ্ছি, আর কিছু? আচ্ছা ওটা দেখাচ্ছি, এটা আগে দেখেন। তাহলে আমাদের এখানে কিন্তু 10 বার স্প্লিট হচ্ছে এবং 10 বার রেজাল্ট দিচ্ছে। এটা নিয়ে ওরিড হবেন না। এই যে এক্স ট্রেন ওয়াই ট্রেন, এক্স ট্রেন এটা ওয়াই ট্রেন এখান থেকে আসছে। এই যে আমরা ডেটাটাকে যে স্প্লিট করছি ট্রেনের মধ্যে কিন্তু আসলে এই যে পুরো ডেটা গুলো আছে। এক্স ট্রেন এক্স, এটা তো আসলে ইন্ডেক্স, তাই না? তো এই এক্স ট্রেনের মধ্যে 10টা ভাগে 9টা ভাগ, এবং এক্স টেস্ট ওয়াই ট্রেনের মধ্যে ওইটার আউটপুট। এক্স টেস্টের মধ্যে 10টা ভাগের একটা ভাগ যেটা আউটপুট হিসেবে কাজ করছে, ইনপুট হিসেবে কাজ করছে, এবং এটার আউটপুট হচ্ছে এটা। তাহলে আমরা যদি রান করি এটাকে, সময় লাগবে 10টা, যে কেবল 10টা করেছে, যে 10 বার চালাচ্ছে, এখানে 10 বারের রেজাল্ট দিবে এবং এইখানে এটা মিন করে রেজাল্ট দিবে, এভারেজ। এই যে এখানে রেজাল্ট অলরেডি আসছে, এটা হচ্ছে প্রথম লুপের আউটপুট কে ফোল্ড করে, এটা হচ্ছে যে এখানে চালাচ্ছে। একটু ওয়েট করেন, আরো আসবে। এই যে এটা হলো 3 নম্বর লুপের আউটপুট। সময় কত লাগছে বুঝতেই পারছেন, ফোল্ড করলে কি বড় সময় লাগবে। এটা ওয়ার্নিং, এটা বন্ধ করতে হবে, এটা বাদ। এটা হলো 4 নম্বর, 70.13, 70.13। এই যে আরেকটা আসছে মনে হয় 75.32, কটা হলো, 1 2 3 4 5টা, আরো আসবে, একটু ওয়েট করতে হবে, আসুক। ওয়ার্নিং গুলো কেন আসে স্যার? ওয়ার্নিং আসতে পারে তার বিভিন্ন প্রোগ্রামিং এর, যে কোডিং এর ভেতরে আসলে আমরা যে লাইব্রেরি ফাংশন গুলো চালাচ্ছি, তো এই লাইব্রেরি ফাংশনের মধ্যে তো কোড লেখা থাকে। এই কোড লিখতে যে, কোড দেখতে যে 2 ধরনের এরর থাকে, একটা হচ্ছে সিনট্যাক্স এরর, আর একটা হচ্ছে ওয়ার্নিং। সিনট্যাক্স এরর মানে আপনার প্রোগ্রামে চলবে না, সিনট্যাকটিক্যাল গন্ডগোল। আর ওয়ার্নিং হচ্ছে যে আপনার
সাধারণত জেনারেলি যেটা হওয়ার কথা ওর থেকে যদি সামান্য কিছু চেঞ্জ হয় আউটপুট, সেক্ষেত্রে সে কিছু ওয়ার্নিং দিতে পারে। ওয়ার্নিং বহু কারণে দিতে পারে, এটা তার একটা কারণ। এই যে ওই যে বলছিলাম কেরাস হচ্ছে টেনসর ফ্লোকে ইউজ করে। এই যে টেনসর ফ্লো করতে গিয়ে যে কোনো ধরনের প্রবলেম পাইলে সে হচ্ছে ওয়ার্নিং দেয়। ওয়ার্নিং মানে যে প্রোগ্রাম চলবে না তা না। 1 2 3 4 5 6 7 8 9, 9বার চলেছে না, আরেকবার চলবে। দেখেন, এটা 9টা ফোল্ডের আউটপুট, আরেকটা হলে 10টা হবে, তারপরে এভারেজটা দিবে। এই যে 10টা হয়ে গেছে, এরপরে এভারেজটা দিচ্ছে এই যে 73, এই রেজাল্ট। আমরা এখানে মিন মিন করেছি, আবার চালাই দিলাম। হুম, ঠিক আছে, বুঝতেই তো পারছেন। এই যে এখানে একটা আছে, তো এরকমই আসছে আমাদের 73, চেঞ্জ হতে পারে এটা। তো এই কোডটা কি বুঝছেন? এটাকে বলেন তো, এই কোড কি বুঝছেন না কোনো সমস্যা আছে? আমরা এখানে কে ফোল্ড করলাম, এখন আপনি কি করবেন? আপনি কে ফোল্ড চালাবেন, না অটোমেটিক চালাবেন, না ম্যানুয়াল চালাবেন? অটোমেটিক ম্যানুয়াল তো একই। কে ফোল্ডের কি করবেন? কে ফোল্ডটা ডিপেন্ড করছে যে সময় যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে কে ফোল্ড করা ভালো। বাট কে ফোল্ডে যেটা সমস্যা সেটা হচ্ছে ডিপ লার্নিং এ আমরা যে পরিমাণ ডেটা সেটের উপরে কাজ করি আর অ্যালগোরিদমের যে পরিমাণ কমপ্লেক্সিটি, এটাতে কে ফোল্ড চালালে আপনার আউটপুট বা অ্যালগোরিদম অনেক স্লো হয়ে যাবে, আপনার মডেল অনেক স্লো হয়ে যাবে লার্নিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এ হলো বিষয়। বলেন তো, এটা নিয়ে কোনো কোয়েরি থাকলে এই চ্যাপ্টার নিয়ে আমরা কিভাবে টেস্ট করব সেটা নিয়ে মূলত এই চ্যাপ্টার। গতদিন যে চ্যাপ্টার আমরা দেখিয়েছিলাম সেটা ছিল আমরা কিভাবে লার্ন করব মাল্টি লেয়ার পারসেপ্টনে। আর মাল্টি লেয়ার পারসেপ্টন হচ্ছে ডিপ লার্নিং এর একেবারে কোর অংশ, আমরা দেখব। ওই জন্য কিন্তু প্রথমে মাল্টি লেয়ার পারসেপ্টন দিয়ে দেখাচ্ছে, এরপরে কিন্তু ডিপ লার্নিং এর মডেল গুলো নিয়ে আসবে। ঠিক আছে, এই যে আসবে আস্তে আস্তে। এই চ্যাপ্টার নিয়ে কোনো কোয়েরি থাকলে আমাকে বলেন। আছে কোনো কোয়েরি কারো? নাই? একটু শেয়ার করি, একটু দেখেন কোডগুলা, তাহলে সুবিধা হয়। আপনাদেরকে ল্যাপটপ নিয়ে বসতে বলেছিলাম সবাইকে, তাছাড়া কিন্তু মুশকিল হবে। হ্যাঁ, কোড তিনটা কি দেখেছেন? কোনো কোয়েরি বা এরকম কিছু আছে থাকলে বলেন। নাই স্যার। ঠিক আছে, আপনারা রান করছেন কি নাকি এমনি দেখছেন শুধু, একটু বলেন তো। স্যার রান করতেছি স্যার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা তাহলে চ্যাপ্টার 9টায় আসি। এটা দেখেন, এই চ্যাপ্টারে মূলত চ্যাপ্টারটা আগে টাইটেলটা দেখেন, ইউজ কেরাস মডেলস উইথ এসকে লার্ন ফর জেনারেল মেশিন লার্নিং। খেয়াল করেন এখানে যেটা আছে, এসকে লার্ন আমরা ইউজ করেছি কিসের জন্য? এসকে লার্ন ইউজ করেছি ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদমের জন্য, আর কেরাস ইউজ করলাম ডিপ লার্নিং এর জন্য। এখন আমরা এই এসকে লার্ন এর মডেলের সাথে কেরাস মডেলটাকে কিন্তু মার্চ করিয়ে কাজ করাইতে পারি, করাইতেই হবে, নট নেসেসারি, করানো যায়। মানে এসকে লার্ন এর বিভিন্ন মেথড আমরা আমাদের ডিপ লার্নিং এ ইউজ করাইতে পারি, যদিও দুইটা আলাদা লাইব্রেরি। এসকে লার্ন এটা কিন্তু পুরোটাই আমাদেরকে ডিটেলস দেখিয়েছে, এসকে লার্ন কিন্তু আমাদের এটা ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এর কাজ করে, কিন্তু কেরাসের বা ডিপ লার্নিং এর জন্য আমরা কেরাস ইউজ করি। কিন্তু আমাদের প্রয়োজনের অনুসারে আমরা ডিপ লার্নিং এর ক্ষেত্রেও এসকে লার্ন কে ইউজ করে কোনো কোনো ক্ষেত্রে কাজ করতে পারি। এখানে তার তো একটা এক্সাম্পল দেওয়া আছে, একটু খেয়াল করে এইটা দেখেন, evaluate models with cross validation। এই কোডটা আমি আগে বের করি। এটা দেখেন, এইখানে কি করছে, নতুন কি আছে আগে দেখাই। রিড সিএসভি সিকোয়েন্সিয়াল ড্যান্স, এটা তো আমরা জানি। স্টিফিল্ড কেফোল্ড
এটা তো দেখলাম ক্রস ভ্যালি স্কোর, এটাও আমরা জানি। এখানে নতুন হচ্ছে কেরাস ক্লাসিফায়ার। দেখেন আমরা ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এর মধ্যে আমরা কেরাসের মেথড ইউজ করব। ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদমের মধ্যেই আমরা হচ্ছে কেরাসের কোডগুলাকে ইউজ করতে চাই। কিভাবে একটু খেয়াল করেন, আগে একবার দেখে নেন তারপরে ক্লিয়ার হবে। আমরা এখানে এই যে আমাদের ডিপ লার্নিং এর যে কনসেপ্ট আমরা ইউজ করলাম, আমরা যেমন মডেলকে ডিফাইন করলাম, সেই মডেলটাকে আমরা একটা মেথডের মধ্যে মডেলটাকে ডিফাইন করব। সেই ফাংশনের নাম দিলাম হচ্ছে এই যে ডিফাইন ক্রিয়েট মডেল। ক্রিয়েট মডেল এই ফাংশনের মধ্যে আমাদের একটা নিউরাল নেটওয়ার্কের মডেল ডেভেলপ করছি ওই আগের মতোই। আমাদের হচ্ছে 8টা ইনপুট, হিডেন লেয়ার 2টা, প্রথম হিডেন লেয়ারে 12টা নোড, দ্বিতীয় হিডেন লেয়ারে 8টা নোড, আউটপুট লেয়ারে একটা নোড, এবং কম্পাইলের জন্য যে মেথড বা যে প্যারামিটার গুলো থাকবে সেগুলো আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আমরা, এবং রিটার্ন মডেল মানে এইটা হচ্ছে আমরা একটা ফাংশনের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, পরে কাজে লাগবে, একটু দেখতে থাকেন। এরপরে আমরা ডেটা সেট, টিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটটাকে আমরা লোড করছি। 8টা ইনপুট ফিচার, একটা আউটপুট ফিচার, এজ ইট ইজ যেটা হয়। এরপরে দেখেন এখানে কি হচ্ছে, আমরা এর আগের কোডে কি করলাম, এখানে কিন্তু সরাসরি পুরো আমাদের মডেলটা কেমন হবে, আর্কিটেকচারাল ভিউ সেটা ডিফাইন করেছি, তারপরে কম্পাইল করেছি, তাই তো? যেমন এখানে এই এর আগের কোডটাতেই আমরা কিন্তু, আপনি এই যে কে ফোল্ডের এখানে যদি আসি, এখানে তো কে ফোল্ড 10 ফোল্ড করেছি, 10 বার চালাচ্ছি, কিন্তু ঘটনা কিন্তু এটাই। আমরা হচ্ছে মডেল ডিফাইন করেছি, কম্পাইল করেছি, ট্রেন করেছি, টেস্ট করেছি। তো এইখানে যেটা হচ্ছে দেখেন, মডেল, মডেলটা কোথায় পাবো? মডেলটা আমরা এই যে কেরাস ক্লাসিফায়ার ইউজ করবো। আমরা কিন্তু এখন ইউজ করছি এটা ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এর মতো, এসকে লার্ন এর মতো। সেখানে এই যে কেরাস ক্লাসিফায়ার ইউজ করছি আমরা। কেরাস ক্লাসিফায়ার সাধারণত কেরাস কি কাজে ইউজ হয়? ডিপ লার্নিং এর জন্য। তো আমরা যখন এই কেরাস ক্লাসিফায়ারের মধ্যে দেখেন বিল্ড এফএন, বিল্ড এফএন সমান সমান ক্রিয়েট মডেল, এখানে হচ্ছে ফাংশনের নাম। এটা জাস্ট এই ফাংশনে যাবে এবং এখানে মডেলটা তৈরি করে নেবে, কম্পাইলের জন্য যে প্যারামিটার গুলো সেটা ঠিক করে নেবে। তারপরে ইপোক কত চলবে? 150টা। ব্যাচ সাইজ 0। ওহো, ভার্ব 0 বললেন, দেখাতে ভুলে গেছি। আমি পরে দেখাচ্ছি, একটু থামেন, আমি শেষ করে নিই। তো এটা দেখাচ্ছি। তা আমরা হচ্ছে এই যে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এর মধ্যে যদি ডিপ লার্নিং এর মেথডকে ইউজ করতে যাই, তাহলে ডিপ লার্নিং এর যে মডেল ক্রিয়েশন এবং কম্পাইলের জন্য যে কাজগুলো সেটা একটা ফাংশনের মধ্যে রেখে দিচ্ছি। এবং কেরাস ক্লাসিফায়ার আমরা এই মেথডটা যদি ইউজ করি, যেটা যে এখানে আমরা কল করলাম, এইটাকে যদি ইউজ করি এবং এই কেরাস ক্লাসিফায়ার এই মেথডটাকে যদি ইউজ করি, এবং প্রথম এই প্যারামিটারটা হচ্ছে এই মেথডের যে আমরা এখানে মডেলটা বিল্ড করব, ইপক কত, ব্যাচ সাইজ কত সেটা ঠিক করে দেবো। এরপরে কে ফোল্ড আমরা চালাবো। এটা কিন্তু এগুলা সব কোডই কিন্তু হচ্ছে আপনার পুরোটা আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এর এসকে লার্নের কোড। শুধু আমরা এই ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এর মধ্যে ডিপ লার্নিং এর জিনিসগুলোকে নিয়ে আসছি, তার জন্য মেথড হচ্ছে কেরাস ক্লাসিফায়ার। এবং কেরাস ক্লাসিফায়ার কি ইউজ করতে হলে আপনার যেই ডিপ লার্নিং এর আর্কিটেকচার তৈরি করবেন এটা ক্রিয়েট মডেল দিয়ে, বাকিটা ইপোক ব্যাচ সাইজ আপনাকে লিখতে হবে। তাহলে আমরা এখানে কে ফোল্ড করছি 10টা। এরপরে রেজাল্ট কিভাবে আসবে? এই যে ক্রস ভ্যালি স্কোর, যেহেতু এটা কে ফোল্ডের, ক্রস ভ্যালি স্কোর লাগবেই। মডেল, এই মডেল মানে কি? আমরা কিন্তু এগুলা ইউজ করেছি সব ট্র্যাডিশনালে, কিন্তু এখানে মডেলটা কি হলো দেখেন তো। আমরা এখানে মডেল কি লিখতাম? আমরা হচ্ছে যখন লজিস্টিক রিগ্রেশন ইউজ করতাম, এখানে লজিস্টিক রিগ্রেশন লিখে দিয়েছি। আমরা নেই বায়াস ইউজ করলে নেই বায়াস লিখে দিয়েছি, সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করলে সাপোর্ট ভেক্টর মেশিন লিখে দিয়েছি। এখানে কিন্তু মডেল কিন্তু আমরা এই যে এটা আমাদের তৈরি করা মডেল নিউরাল নেটওয়ার্কের। এবং যদি আমরা এখানে নিউরাল নেটওয়ার্কের মডেল বিল্ড আপ করতে চাই, তাহলে এই যে কেরাস ক্লাসিফায়ার দিয়ে আমাদেরকে করতে হবে। যদি রিগ্রেশনের ক্ষেত্রে হয়, এটা তো ক্লাসিফিকেশনের জন্য, রিগ্রেশন আপনাদেরকে এখনো দেখানো হয়নি, পরে দেখাবো। তো যদি রিগ্রেশনের জন্য হয়, তাহলে এখানে আসবে কেরাস রিগ্রেশন। ঠিক আছে, তো এইটা হচ্ছে মডেল, এই যে কেরাস ক্লাসিফায়ার, তারপরে ইনপুট আউটপুট পুরোটাই দিতে হবে কিন্তু এটা।
কারণ এখানে পুরাটা দিলে ও নিজেই ব্রেক করে নেবে 10 বার করে। তারপরে এখানে হচ্ছে এই যে ফর এক্স ইন রেজাল্ট, রেজাল্টের মধ্যে 10 বার এর রেজাল্ট দিবে এবং সেটা আমরা প্রিন্ট করছি এবং এভারেজ রেজাল্ট হচ্ছে মিন। আমরা যদি এটাকে রান করি কি রেজাল্ট হয় দেখেন, আগের মতোই হবে। আমাদের এখানে আসলে ওই যে ইয়েটা করতে হবে, কি লিখতে হয়, এটা বসাই দিই, কোনো অসুবিধা, এটা সাধারণত এইখানে বসানো হচ্ছে। কি হলো, আমিন, এটা ভেজাল হয়েছে, এটা কি আন্ডু করা যায়? আন্ডুর অপশন আছে এখানে? কপি হয় নাই, এটা ইয়ে হয়ে গেছে, এটা চলে আসছে, আন্ডু লাগবে না, থাক। সময় লাগবে, একটু ওয়েট করেন, রেজাল্টটা আসুক। এই কোডটা কি বুঝতে পারছেন সেটা আগে বলেন তো। দেখেন আমরা কিন্তু ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এর অ্যালগোরিদম যখন ইউজ করেছি কেরাসে, সেইভাবেই কিন্তু করছি, একেবারে ওইভাবেই, কিন্তু এই মডেলের জায়গায় আমরা এখন যদি নিউরাল নেটওয়ার্কের মডেল ইউজ করতে চাই মাল্টি লেয়ার পারসেপ্ট্রনের, তাহলে এই মডেলের এখানে কেরাস ক্লাসিফায়ার দিয়ে আমরা এই ফাংশনের মধ্যে সেটাকে তৈরি করছি এবং কত লুপ চলবে কত ইপক চলবে সেটা ঠিক করে দিচ্ছি, এটাই, অন্য কিছু না। কোনো কোয়েরি আছে এটাতে বলেন, রেজাল্ট আসুক, সময় লাগবে। আর এইভাবে স্যার মার্জ করে ব্যবহার করার উদ্দেশ্যটা কি স্যার? কোনো উদ্দেশ্য নেই, আপনি ইচ্ছা করলে এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, এটা করা যায় তার একটা লজিক বলছে। আপনি যদি মনে করেন, এটা হতে পারে, আপনি যদি এমন মনে করেন যে আমি ট্র্যাডিশনাল অ্যালগোরিদমের সাথে ডিপ লার্নিং অ্যালগোরিদম কম্পেয়ার করব, তাহলে খুব সহজে আপনি এখানে কম্পেয়ার করতে পারেন না। আমরা ওইখানে কিন্তু কম্পেয়ার করেছিলাম 4-5টা অ্যালগোরিদম। এখন আপনি যদি মনে করেন যে ঠিক আছে, আমি 4-5টা অ্যালগোরিদমের সাথে ট্র্যাডিশনালের সাথে আমি ডিপ লার্নিং এর এই মডেলটা কম্পেয়ার করবো, আপনি করতেই পারেন, ঠিক আছে। স্যার আমরা ওই যে ট্রেডিশনালে যে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিসের যে একুরেসি পাইছি, আর এখানে যে ডিপ লার্নিং চালায় যে একুরেসি পাইলাম, তো প্রায় কাছাকাছি তো। ডেটা সেট যে ছোট, আচ্ছা। ডেটা সেট ছোট, ডেটা সেটের কমপ্লেক্সিটি কম, ওই জন্য কাছাকাছি পাচ্ছেন। ডেটা সেট যদি বড় হয় বা ডেটা সেট যদি খুব কমপ্লেক্স হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিপ লার্নিং ডেফিনেটলি ভালো করার কথা। তাই বলে যে কোনো গ্যারান্টি দেওয়া যাবে না যে ডিপ লার্নিং সবসময় ভালো করবে, খুব নর্মালি করে। হুম? এই যে রেজাল্ট গুলো আসছে দেখেন, এই যে 10টা রেজাল্ট আসছে এবং average। এটা কি বুঝতে পেরেছেন মানে কনসেপ্টটা? আমরা ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এর মধ্যে ডিপ লার্নিং এর মডেল ইউজ করতে পারি এবং সেটা ক্লাস ক্লাসিফায়ার দিয়ে, ওটাই বোঝাচ্ছে, নতুন কিছু না। কোনো কোয়েরি আছে আপনাদের এটা নিয়ে? বুঝতে পারছেন তো? কোনো বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলেন। এই না বুঝতে পারলে এই ল্যাগিংস গুলো কিন্তু থেকে যাবে। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, আচ্ছা এটাকে বলেন, ভার্বোসটা বলা হয়নি, এটা আগে বলেন। কারো সমস্যা বুঝতে? ট্র্যাডিশনাল অ্যালগোরিদম মেশিন লার্নিং অ্যালগোরিদম যেভাবে কাজ করি সেম আমরা তো এইভাবেই লিখি, তাই না? মডেলের জায়গায় যদি আপনি ডিপ লার্নিং ইউজ করতে চান, বিশেষ করে ডিপ লার্নিং বলার পুরোটা ঠিক হচ্ছে না, এমএলপি কে পুরোটা ডিপ লার্নিং আসলে বলে না, এর সাথে আরো অনেক কিছু যুক্ত হবে। এমএলপি হচ্ছে ডিপ লার্নিং এর কোর অংশ, এটা পরে আমরা দেখবো, এটা একটা পার্ট, খুব কোর পার্ট আর কি একেবারে। তো এমএলপি যদি ইউজ করি, মাল্টিলেয়ার পারসেপ্ট্রন যদি ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা মডেলের জায়গায় এভাবে কেরাস ক্লাসিফায়ার দিয়ে আমরা মডেল এখানে
একটা ফাংশনের মাধ্যমে মডেল বিল্ড করব, ইপক ব্যাচ সাইজ এখানে দিয়ে দিলে আমাদের রেজাল্ট আসবে। এখানে সময় বেশি লাগার আরো কারণ হচ্ছে ইপক দিয়েছি আমরা 150টা, ঠিক আছে, সেই কারণে সময় বেশি লাগছে। আচ্ছা, এখন এইখানে একজন যেটা বললেন যে ভার্বোসটা কি কাজ করবে, ভার্বোস 0, এইটাতে, তাই না? এর আগেরটা একটু দেখেন। আচ্ছা, এর আগেরটাই কি ছিল একটু দেখি সহজভাবে দেখানো যায় কিনা। এখানে ভার্বোস 1 করলে কি হবে দেখেন তো। ভার্বোস যদি আপনি 1 করেন কি হতে পারে দেখা, একটু সময় নেন, সময় নিয়ে দেখেন। এইটা, এই যে এগুলো কিন্তু ছিল না। আমরা এইখানে দেখেন যদি আপনি ফিট, ডট ফিট, ডট ফিটে এটা কিন্তু জেনারেলি দেখায়। ভার্বোস যদি 0 না করেন তাহলে এগুলো সব দেখাবে, আর যদি 1 হয় বা অন্য কিছু হয় তাহলে কিন্তু এগুলো দেখাবে না। এখন আপনি যদি দেখতে না চান তাহলে 1 করবেন, না হলে 2 করবেন, এটা করবেন। কিন্তু যদি দেখতে চান, সরি, যদি 0 করেন তাহলে দেখতে পাবেন না। আর 0 ছাড়া যদি আপনি 1 2 লিখেন তাহলে দেখতে পাবেন। এই যে এখানে 0 করা ছিল, শুধু কিন্তু আমাদের রেজাল্ট গুলো দিচ্ছিল, আর এখানে 1 করে দিলাম। এখন সবগুলা প্রতি লাইন বাই লাইন আপনাকে প্রতি ইপক আপনাকে দেখাবে। আমি কি বুঝাতে পেরেছি? ডিপেন্ড করছে যে আপনি এই প্যারামিটার গুলা কিভাবে টিউন হচ্ছে, কত ইপোকে কি রেজাল্ট হচ্ছে, এগুলো দেখতে চান কিনা প্রতিবার। যদি দেখতে চান তাহলে ভার্বোজের ভ্যালু 1 দিতে হবে বা 2 দিতে হবে, আর যদি দেখতে না চান 0 দিতে। ক্লিয়ার? জি স্যার। এই যে এটা কোনো সময় লাগতে পারে, নাও লাগতে পারে, এটা পুরোটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কি করবেন সেটা। কোনো সময় লাগে, অবশ্যই লাগে, শেষের দিকে হয়তো লাগবে না, তখন বন্ধ করে দেবে। এই এইটা নিয়ে কোনো কোয়েরি আছে যেটা বললাম, এই যে কেরাস ক্লাসিফায়ার? মনে হয় নাই, যেহেতু বলছেন না, কয়েকবার বলছি আমি। এটা কি হলো? এটা অনেক বড় রেজাল্ট দিচ্ছে, এটা মনে হয় এত সহজে থামবে না। এমনি 10 ফোল্ড, তারপরে হচ্ছে ভার্বোজ 1 করে দিয়েছিলাম, তো এটা ছোটটাই দেখালে ভালো হইতো, যাই হোক, অসুবিধা নেই। দেখ হতে থাকো এটা, এটা দেখেন এরপরে। আমরা যে চ্যাপ্টারটা দেখছি চ্যাপ্টার 9, এবং এই চ্যাপ্টারে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদমে আমরা যে লাইব্রেরিটা ইউজ করি এসকে লার্ন, সেইটার সাথে আমরা ডিপ লার্নিং এর যে লাইব্রেরি কেরাস, সেটাকে কিভাবে ইউজ করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে, একটা ওয়ে দেখানো হলো। আরেকটা আউট কাজ ওরা করে দেখাচ্ছে, গ্রিড সার্চ ডিপ লার্নিং মডেল প্যারামিটার। দেখেন, ডিপ লার্নিং এ কিন্তু অনেকগুলো প্যারামিটার আছে, অনেক। তো সেই প্যারামিটার গুলো আমরা কিন্তু টিউন করতে পারি, আপনি ম্যানুয়ালি করতে পারেন। যেমন এর আগে আপনাদেরকে ট্র্যাডিশনালি দেখিয়েছিলাম যে কেএনএন, এন এর ভ্যালু কত হবে, আপনি ম্যানুয়ালি একটা একটা করে করে দেখতে পারেন। আবার আপনি কিন্তু অটোমেটিক্যালি যদি করতে চান তাহলে গ্রিড সার্চ দিয়ে করা যেতে পারে। তো এখানেও যদি আপনি ডিপ লার্নিং কে ইউজ করতে চান, ডিপ লার্নিং এর মধ্যে যদি আপনি প্যারামিটার গুলা গ্রিড সার্চ দিয়ে অটোমেটিক করতে চান, তাহলে কি হতে পারে সেটাই এখানে বলছে। আমি এই কোডটা আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করেন। দেখেন তো কোডটা, আমরা গ্রিড সার্চ দিয়ে ডিপ লার্নিং এর, সরি, ডিপ লার্নিং বারবার বলা ঠিক হচ্ছে না, এমএলপির প্যারামিটার টিউন করার ট্রাই করি। রিড সিএসভি আমরা জানি, সিকোয়েন্সিয়াল ডেন্স কেরাস ক্লাসিফায়ার, এর আগের টাই দেখলাম। আমরা যদি ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদম এর মতো করে আমরা যদি ডিপ লার্নিং কে ইউজ করতে চাই এবং কেরাসের যে মেথড গুলো আছে সেগুলাকে ইউজ করতে চাই, তাহলে কেরাস ক্লাসিফায়ার ইউজ করতেই পারি। এরপরে হচ্ছে গ্রিড সার্চ সিবি, আমরা এখানে গ্রিড সার্চ ইউজ করবো, আমরা এটা সম্পর্কে জানি। আমরা ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদমে এটা ইউজ করে আসছি এসকে লার্নিং ক্ষেত্রে। এখানে কি হতে পারে দেখেন, ক্রিয়েট মডেল এই ফাংশনটা লিখবো, এর আগেও লিখছি, এর আগেও কিন্তু লিখে দেখালাম, এবং আমাদের কেরাস ক্লাসিফায়ারের মধ্যে এই আমরা ফাংশনটাকে ইউজ করেছি, এবং এখানে আমরা যেভাবে মডেলটাকে ডিফাইন করছিলাম, একটা হিডেন লেয়ার, এটা হলো হিডেন 2, এটা হচ্ছে আউটপুট লেয়ার, এবং কম্পাইল করার সময় আমরা কিভাবে এটাকে কম্পাইল করব, লস ফাংশন
অপটিমাইজার কি হবে? অপটিমাইজার লেখা আছে, কেন বলছি? ম্যাট্রিক্স অ্যাকুরেসি এবং রিটার্ন মডেল করবে, মানে এটা আমরা কেরাস ক্লাসিফায়ারের মধ্যে ক্রিয়েট মডেলটা দিব এবং সেভাবে ডিফাইন করব, সেইভাবে আসলে করা। এখন এখানে অপটিমাইজার, এখানে এটা কিন্তু এর আগে ফাঁকা ছিল, কিছু ছিল না। আপনারা যারা কোডিং সম্পর্কে মোটামুটি জানেন তারা জানেন যে এটা হলো আসলে প্যারামিটার পাস করার জন্য ইউজ করা হয়। প্যারামিটার পাস করা হয় বা আর্গুমেন্ট যে নামে ডাকেন আপনি, এটাকে আর্গুমেন্ট পাসিং বা প্যারামিটার পাসিং বলা হয় ফাংশনে। দেখেন এখানে আপনি যখন কল করবেন, যেমন এখানে আমরা কিন্তু কল করছি, তাই না? এখানে দেখেন কেরাস ক্লাসিফায়ার বিল্ড এফএন ক্রিয়েট মডেল ইপোক 150 ব্যাচ সাইজ 10 ভার হোস্টেল। এখানে যখনই এটা আসবে, তো এখানে অপটিমাইজার কি হবে? যদি ভেতরে কোনো অপটিমাইজার ডিফাইন করা থাকে তাহলে তো থাকলোই। যদি না থাকে, যেমন এখানে কোনো কিছু ডিফাইন করা নেই, এখানে লেখা আছে অপটিমাইজার মানে অপটিমাইজার, তার মানে এখানে যেটা ডিফাইন করা আছে আরএমএস প্রপ, সেটা কিন্তু এখানে বসে যাবে। তারপরে দেখেন এখানে লেখা আছে কার্নেল ইনিশিয়ালাইজার। কার্নেল ইনিশিয়ালাইজার হচ্ছে গ্লোরট ইউনিফর্ম, এটা বসে যাবে। এখন কার্নেল ইনিশিয়ালাইজার কি সেটা কিন্তু আপনাদেরকে বলা হয় নাই, এখন একটু বলবো তাহলে। এটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2, আউটপুট লেয়ার। প্রত্যেকটাই কিন্তু এর আগে কিন্তু কার্নেল ইনিশিয়ালাইজার ছিল না, ওটা ডিফল্ট বসে গেছে। এখানে কি ছিল? ইনপুট ডাইমেনশন 8, মানে 8টা ইনপুট লেয়ারের নোড, 8টা ফিচার যেহেতু, এটা হিডেন লেয়ারের নোডের সংখ্যা। অ্যাক্টিভেশন ফাংশন আমরা জানি রেলু। কার্নেল ইনিশিয়ালাইজার সমান সমান কার্নেল ইনিশিয়ালাইজার, তার মানে কিছু যদি না দেওয়া থাকে এখান থেকে এটা বসবে, এটার মানে হচ্ছে তাই। যদি আপনি কোনো প্যারামিটার পাস না করেন তাহলে অপটিমাইজারের ভ্যালু আরএমএস প্রপ এটা বসবে, মানে এই ফাংশনের মধ্যে এটা কাজ করবে যদি আপনি এখান থেকে পাস করার সময় কিছু পাস না করেন তাহলে। আর যদি পাস করেন তাহলে যেটা পাস করবেন সেটা বসবে, এটা ডিফল্ট ভ্যালু। কার্নেল ইনিশিয়ালাইজার গ্লোরট ইউনিফর্ম বসবে। এখন এটাকে বলে নি, তারপরে কার্নেল ইনিশিয়ালাইজার বলছি। তাহলে এইটাকে বুঝতে পারলেন আসলে এখানে কি হচ্ছে। যদি আমরা প্যারামিটার পাস করার সময়, এখান থেকে তো এটাকে ডাকা হচ্ছে তাই না, পাস করার সময় এর মধ্যে থেকে ধরেন কার্নেল ইনিশিয়ালাইজারের ভ্যালু দেই এখান থেকে, তাহলে যেটা দিব সেটা বসবে, বা অপটিমাইজারের ভ্যালু যেটা দিব সেটা বসবে। কিন্তু যদি কিছু না দেই তাহলে ডিফল্ট অপটিমাইজারের ভ্যালু আরএমএস প্রপ এবং গ্লোরেট ইউনিফর্ম বসবে। এটা হচ্ছে রুল নর্মালি। এটা কি বুঝতে পারলেন যেটা বললাম? এটা কোডিং এর কনসেপ্ট, কিন্তু আপনাদেরকে ডিপ লার্নের এই কার্নেল ইনিশিয়ালাইজার কি সেটা বলা হয়নি, এটা আমি বলছি, একটু খেয়াল করেন। আপনারা জানেন, একটু ধরা দিলেই বুঝতে পারবেন। দেখাই, এটা হলো এমএলপি। দেখেন তো, এটা দেখাই। দেখেন তো এখানে একটা জিনিস বলি আপনাদের। এই যে আমরা কিন্তু একটা নোডের ক্ষেত্রে, যখন একটা নোডের ক্ষেত্রে আমরা কাজ করেছি, আমাদের 3টা ইনপুট ছিল, আপনাদের মনে আছে মনে হয়, একটা আউটপুট ছিল তাই না? তো এখানে এগুলা ছিল ইনপুট, ধরেন আমি লিখলাম I1, I2, I3, ইনপুট লাইন। আর এখানে ছিল কি ওয়েট, ওয়েট 1, ওয়েট 2, আর এটা হচ্ছে ওয়েট 3, আর এইটা হচ্ছে আউটপুট। এই তো এভাবেই কাজ হচ্ছিল। আমরা আমাদের যে অ্যালগোরিদম গুলো রান করলাম, আমাদের যে লুপ চলছিল, সেখানে কি হচ্ছিল? ওয়েট অ্যাডাপ্টেশন হচ্ছিল। আলটিমেটলি কিন্তু আমরা এই ওয়েট গুলাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছিলাম, W1, W2, W3।
তো প্রথম অবস্থায় আমরা W1 W2 W3 এর ভ্যালু ধরে নিয়েছিলাম, এবং সব ক্ষেত্রেই এই ডাব্লিউর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যেখানে, তাই তো? আমরা কিন্তু ধরে নিয়েছিলাম কোনো সময় 0.1, কোনো সময় 3, 0.3, কোনো সময় 0.4। এটা হলো আমাদের সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রনের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা মাল্টি লেয়ার পারসেপ্ট্রনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমাদের ইনপুট লেয়ারের কাজ কি? ইনপুট লেয়ারের কাজ তো শুধুমাত্র আউটপুটকে পাস করা, এটার দরকার নেই। কিন্তু হিডেন লেয়ার, এখানে যেমন আমরা দুইটা নিয়ে কাজ করছি, তো এই যে হিডেন লেয়ার 1 আর হিডেন লেয়ার 2 এর যে নোড, বা হিডেন লেয়ার 2 থেকে আউটপুট লেয়ারের যে নোড, এগুলার মধ্যে যে কানেকশন, এই কানেকশন গুলার ওয়েট আছে না প্রত্যেকটার? এখানে যেমন ওয়েট আছে, এই কানেকশন গুলারও তো ওয়েট আছে। এই যে, বুঝতে পারছেন, আমরা যেমন আমাদের যে প্রবলেমটা করছি, সেখানে 8টা ইনপুট নোড, হিডেন লেয়ারের 12টা নোড, প্রথম হিডেন লেয়ারের, দ্বিতীয় হিডেন লেয়ারের 8টা নোড, এবং লাস্টেরটার হচ্ছে একটা, যেহেতু বাইনারি। তো এই যে কানেকশন গুলো হচ্ছে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেকশন আছে, প্রত্যেকটা নোডের সাথে তার পরবর্তী লেয়ারের প্রত্যেকটা নোডের কানেকশন আছে, এগুলো একটা ওয়েট লাগবে। এই ওয়েটের ভ্যালু কি হবে? আমরা তো এখানে র্যান্ডমলি 0 থেকে 1 এর মধ্যে একটা ধরে নিয়েছি। এখন এই ওয়েটের ভ্যালু কিরকম হতে পারে সেটা ভ্যারিয়েশন করা যায়, এবং এইটার অনেকগুলা মেথড আছে। আমি দেখাচ্ছি, দেখেন কেরাসের টেন্স লিখলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা ডেন্সের ভেতরকার যতগুলো প্যারামিটার ইউজ করা যায় সেগুলা। এর মধ্যে একটা প্যারামিটার হচ্ছে এই যে কার্নেল ইনিশিয়ালাইজার, গ্লোরেট ইউনিফর্ম। মানে আপনি যেটা বলছিলাম, যে আপনি এইখানকার যে ওয়েট গুলা, কানেকশনের যে ওয়েট, সেগুলা তো আমরা ধরেন র্যান্ডমলি ধরে ছোটটাই কাজ করেছি, কিন্তু এখানে এটা ভ্যারিয়েশন করা যায়। এখানে এই কার্নেল ইনিশিয়ালাইজার গ্লোরেট ইউনিফর্ম করলে একরকম হবে, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট মেথড। আপনি ইচ্ছা করলে সেগুলোর ভেতরে পড়াশোনা করে দেখতে পারেন। যেমন আমরা যদি এখানে দেখি যে কি কি কার্নেল ইনিশিয়ালাইজার আছে, দেখেন এই যে এখানে এই যে সবগুলা এগুলা কার্নেল ইনিশিয়ালাইজার, র্যান্ডম, নর্মাল, তারপরে একটু থামেন, এই যে এগুলো সবগুলো আসলে এই যে এখানে আছে লেয়ার ওয়েট ইনিশিয়ালাইজার্স, অ্যাভেলেবল ইনিশিয়ালাইজার্স, র্যান্ডম, নর্মাল, র্যান্ডম ইউনিফর্ম, এরকম সবগুলো, এই যে গ্লোরেট নর্মাল, গ্লোরোট ইউনিফর্ম, ঠিক আছে? এরকম অনেকগুলো আছে, আপনি যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। আপনাকে এটা টিউন করে করে আপনি দেখতেও পারেন যে আপনি কোনটা করবেন করবেন না। প্রত্যেকটা কিন্তু ডিফারেন্টলি ওয়েট অ্যাসাইন করে, এবং এই ওয়েট অ্যাসাইনমেন্ট কিন্তু খুব জরুরি। খুব যদি আপনার কমপ্লেক্স প্রবলেম হয়, সেক্ষেত্রে ওয়েট অ্যাসাইন যদি আপনি ঠিক মতো করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। তো এই ইনিশিয়ালাইজেশনটাও কিন্তু জরুরি। তো এইটার জন্য এইখানে এটা দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারেন। আমরা এখান থেকে গ্লোরিটি ইউনিফর্মটা এখানে নেওয়া আছে। আমি কি বোঝাতে পারলাম কার্নেল ইনিশিয়ালাইজারটা কি? মানে আমরা ইনিশিয়ালাইজেশন যে করি আমাদের ওয়েট গুলার ক্ষেত্রে, সেটা কিভাবে ইনিশিয়ালাইজ হবে তার মেথড। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা একটা ফাংশন ডিফাইন করলাম ক্রিয়েট মডেল দিয়ে, সেটা লিখলাম। এখন দেখেন কি হচ্ছে এখানে, এটা নিয়ে কোনো কোয়েরি থাকলে বলেন। নতুন কিছুই নাই এখানে। এই যে এই জিনিসটা যেটা বললাম, যদি আপনি কল করার সময় কোনো কিছু কোনো প্যারামিটার দিয়ে কল করেন, তাহলে সে প্যারামিটারটাই নিয়েই কাজ করবে, প্যারামিটারের ভ্যালুটা নিয়ে। কিন্তু যদি আপনি কোনো প্যারামেট্রিক ভ্যালু দিয়ে কল না করেন, তাহলে সে এখানে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে এগুলাকে ডিফল্ট ভ্যালু নিয়ে চিন্তা করে কাজ করবে। মানে এখান থেকে ধরেন যে অপটিমাইজার যদি আপনি কিছু না দেন, তাহলে আরএমএস প্রপ নিয়ে কাজ করবে। আর যদি কার্নেল ইনিশিয়ালাইজার কিছু না দেন, তাহলে গ্লোরেট ইউনিফর্ম নিয়ে কাজ করবে। আর কিছু যদি এখান থেকে পাস করেন, তাহলে সেটা নিয়ে কাজ করবে। ঠিক আছে? এবং এখানে দেখেন কার্নেল ইনিশিয়ালাইজার
মানে লেখা আছে কার্নেল ইনিশিয়ালাইজার, মানে এখানকারটা নিয়ে কাজ করবে যদি আপনি কিছু না দেন। আর এখানে হচ্ছে অপটিমাইজারের ভ্যালু হচ্ছে অপটিমাইজার, তার মানে সরি এটা আর এইটা হলো এই যে অপটিমাইজার, এই অপটিমাইজার নিয়ে কাজ করবে। আমরা আসি এবার পরের অংশে। দেখেন এরপরে আমরা ডাটা সেটটাকে লোড করছি, ইনপুট 8টা, আউটপুটটাকে ঠিক করলাম। মডেল কেরাস ক্লাসিফায়ার আগের মতোই, বিল্ড এফএন ক্রিয়েট মডেল, ইপক 150, ব্যাচ সাইজ 10। ঠিক আছে, আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু গ্রিড সার্চ সিভি করছি, আমাদের প্যারামিটার টিউন করব আমাদের মাল্টি লেয়ার পারসেপট্রনের। কিভাবে দেখেন তো, খেয়াল করেন। এই যে প্যারামিটার গ্রিড ডিকশনারি, দেখেন কোন কোন প্যারামিটার টিউন করা হচ্ছে। অপটিমাইজার্সটা কোথায় আছে, এই যে এখানে অপটিমাইজার্স আছে। অপটিমাইজার্স দুইটা অপটিমাইজার না হচ্ছে, আপনাদের কালকে কিন্তু দেখিয়েছিলাম যে কোন কোন অপটিমাইজার আছে, 8-10টার মতো অপটিমাইজার আছে এখানে অ্যাভেলেবল কেরাসে। আরো অপটিমাইজার আছে কেরাসে, এই 8-9টাকেই ইউজ করতে দেয়। একটা হচ্ছে আরএমএস প্রপ আর একটা হচ্ছে অ্যাডাম, এই দুইটার মধ্যে কোনটা ভালো সে টিউন করবে। ইপোক, কত ইপোক আপনি চালাবেন, আমরা কিন্তু কোনো সময় 50, কোনো সময় 100, কোনো সময় 150 এভাবে চালিয়েছি। এখানে 3 ধরনের ইপোক নিয়ে সে চালিয়ে দিচ্ছে যে কোন ইপোকে ভালো হবে। এই যে ইপোক 50, 100, 150। ব্যাচ সাইজ, কালকে বলেছিলাম যে ব্যাচ সাইজের উপরে রেজাল্ট ভ্যারি করতে পারে, ব্যাচ সাইজ প্যারামিটার টিউন করতে হবে। 5, 10, 20। কার্নেল ইনিশিয়ালাইজার, এখানে দেওয়া হচ্ছে 3টা, ক্লোরেট ইউনিফর্ম, নর্মাল, ইউনিফর্ম, যেটা এখনই দেখলাম। এইটা আমরা সব প্যারামিটার গ্রিডের মধ্যে রাখলাম। এরপরে গ্রিড সার্চ সিভি, গ্রিড সার্চ সিভির মধ্যে এই যে দেখেন প্যারামিটার গ্রিড, এই যে প্যারামিটার গ্রিড মানে এগুলাকে সে টিউন করে করে দেখবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা টিউন করবে। কিরকম টিউন গুলা করবে, এমন ভাবে ধরেন প্রথমে অপটিমাইজারের আরএমএস প্রপটা রেখে দিবে, তারপরে এটার সাথে এইটা করবে, এইটা করবে, এইটা করবে, এই 4টা নিয়ে প্রথমে করবে, দিয়ে রেজাল্ট হলো সেটা রেখে দিবে। তারপরের বার এইটা 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 করবে, এবার দ্বিতীয়টা নিবে, যেটা রেজাল্ট হলো রেখে দিবে। তারপরের বার এইটা 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 প্রথমটা নিবে, এটা তৃতীয়টা নিবে, রেজাল্টে রেখে দিবে। মানে প্রত্যেকটা কম্বিনেশন করবে। এটা যখন হয়ে যাবে তখন এরপরে ধরবে এইটা এইটা এইটা, এইটার সাথে এবার এইটা, তারপরে এটা হয়ে গেলে এইটা, এইটা হয়ে গেলে এইটা, তারপরে এটার সাথে ধরবে, এটার সাথে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে যখন এই দুটা এটাও শেষ হয়ে গেল তখন এটার সাথে ধরবে এইটা। মানে প্রত্যেকটার কম্বিনেশন সে ধরবে, সময় লাগবে কিন্তু। মানে সে গ্রিড সার্চে, আপনারা তো জানেন গ্রিড সার্চে একাধিক প্যারামিটার টিউন করলে যতগুলো পসিবিলিটি সম্ভব সবগুলো পসিবিলিটি সে হচ্ছে কম্পেয়ার করে আপনাকে রেজাল্টটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা এখানে হচ্ছে যে প্যারামিটার গ্রিডের মধ্যে 4টা প্যারামিটার টিউন করছি, ঠিক আছে। আর এখানে এস্টিমেটর মানে তো যে মডেল, মডেল মানে কি, এই মডেলটা, এই যে মডেল, মডেল মানে হচ্ছে কেরাস ক্লাসিফায়ার। আমরা এখানে বিল্ড এফএন মানে ক্রিয়েট মডেল, আমরা কি করছি এখানে, এখানে যে টিউন করছি, টিউন মানে এখান থেকে আমরা এই মডেলে কল করছি। এখানে কিন্তু ডিফল্ট ভ্যালু কাজ করবে না, কারণ আমরা তো এখান থেকে পাস করেই দিচ্ছি ডিকশনারি থেকে, ওই যে আমাদের গ্রিড সার্চের প্যারামিটার গ্রিড দিয়ে। ঠিক আছে, এটা যখন হয়ে যাবে দেখেন গ্রিডের মধ্যে আমাদের কিভাবে কি করব, কোন মডেল নিব সেটা দিলাম, তারপরে রেজাল্ট, গ্রিড রেজাল্ট, এটা গ্রিড ডট ফিট এক্স ওয়াই ইনপুট আউটপুটের উপরে সে কাজ করবে। এরপরে আমাদের হচ্ছে বেস্ট স্কোর কোনটা, এবং আমরা দেখলে দেখেছি, এবং কোন প্যারামিটারে বেস্ট স্কোরটা আসলো, ঠিক আছে, এবং প্রত্যেকটা কম্বিনেশনের জন্য রেজাল্ট কি হচ্ছে সেটা সে দেখাবে। ঠিক আছে, সময় লাগবে এটাতে, একটু সময় লাগবে, ভালোই সময় লাগবে। আমরা বুঝতে থাকি, হতে থাক। বলেন তো কোনো কোয়েরি আছে কি এটা নিয়ে বুঝতে, এটা তো বুঝছেন, গ্রিড সার্চ তো আমরা জানি, এই কোডগুলো তো আপনাদের দেখানো হয়েছে সব।
পসিবল কম্বিনেশন গুলো সব দেখাবে এবং যেটা বেস্ট স্কোর সেটা আপনাকে দেবে। আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু যেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এ আমরা যে এসকে লার্ন ইউজ করি, সেই এসকে লার্ন এর সাথে আমাদের কেরাসের যে লাইব্রেরির যে মেথড গুলো আছে সেগুলোকে কিভাবে ইউজ করব তার কিছু এক্সাম্পল দেখানো হচ্ছে। এই এক্সাম্পল যেটা দেখানো হচ্ছে এখন সেটা হচ্ছে আমরা গ্রিড সার্চ সিভি দিয়ে কিভাবে ডিপ লার্নিং এর বা মাল্টি লেয়ার পারসেপট্রনের প্যারামিটার গুলোকে টিউন করতে পারি। আমাদের এখানে 4টা প্যারামিটার টিউন করে দেখাচ্ছে কোনটা রেজাল্ট ভালো। এখানে আপনি ইচ্ছা করলে কম বেশি করতেই পারেন, তো সময় লাগবে। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদের? রেজাল্ট আসুক দেখেন, কিন্তু এ পর্যন্ত কোনো কোডিং এ কোনো কোয়েরি আছে আপনাদের? কোডিং রিলেটেড কোনো কোয়েরি? স্যার আমরা যদি অপটিমাইজার কেরাস কার্নেল ইনিশিয়ালাইজারটা পরেই লিখি তাহলে স্যার ডেফিনেশন ডিফাইনের ওই লাইনটাতে কেন লিখতে হচ্ছে? কোথায় বলেন? এখানে এটাতে জি স্যার। কেটে দেন, কিচ্ছু হবে না। আপনি এটা আউট করে দিলেও কিছু যায় আসে না। আপনি যদি মনে করেন আমি এটা রাখবো না, কিচ্ছু যায় আসে না। আচ্ছা। ঠিক আছে? যেমন এখানে দেখেন 2টা লেখা আছে, আমরা মডেল প্যারামিটার টিউন করছি কটা? 4টা। জি। কিছু যায় আসে না, আপনি কেটে দিতে পারেন। ঠিক আছে? এটা হলো ডিফল্ট। যদি আপনি এই টিউন না করতেন তাহলে এই 2টা নিয়ে কাজ হতো। আসলে এটা না দেওয়াই ভালো, অযথাই এই বইয়ে এটা লিখে লোকজনকে কনফিউজ করেছে, দরকার নেই। ঠিক আছে? আর কোনো কোয়েরি? সবগুলো রেজাল্ট একসাথে দিবে, ওইভাবেই কোডটা করা। বেসটা বের করে দিবে, তারপরে আপনাকে সবগুলো কম্বিনেশন দিবে। কম্পিউটেশনাল স্পিড কি পরিমাণ হওয়া দরকার বুঝতেই পারছেন। এই ছোট্ট একটা প্রোগ্রাম, একটা ডেটা সেট, পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট, একেবারে ছোট্ট। সেক্ষেত্রে কি অবস্থা? আপনি যদি বড় ডেটা সেট নিয়ে কাজ করেন কি অবস্থা হতে পারে? এবং আমাদের মডেলও তো ছোট, বুঝতে পারছেন। স্যার এটা ডিপ জিপিইউ লার্নিং ব্যবহার করলে কি আরো বেশি ফাস্ট হবে? ডেফিনেটলি ফার্স্ট হবে। আর স্যার কার্নেল ইনিশিয়ালাইজার যেটা স্যার, এই যে প্রাথমিক যে ওয়েটটা সে ইনিশিয়ালাইজ করে, এটা কি তার নিজস্ব একটা অ্যালগোরিদমের হ্যাঁ, মাধ্যমে করে? হ্যাঁ, এই অ্যালগোরিদমের মাধ্যমে ইনিশিয়ালাইজ করে যে ওটাই তো দেখালাম। এই যেমন হচ্ছে এখানে আমাদের 2টা দিলাম, আরএমএস প্রপ আর সরি এই গ্লোরেট ইউনিফর্ম, নর্মাল ইউনিফর্ম, 3টা দেওয়া হয়েছে। এটা একটা মেথড, এটা একটা মেথড, এটা একটা মেথড, আপনি যে কোনটা ইউজ করে করতে পারেন, কিন্তু আমরা টিউন করে দেখছি যে কোনটা দিলে ভালো হয়। ঠিক আছে? জি স্যার। বলেন, কোন কোয়েরি থাকলে বলেন। ডিপ লার্নিং এর যে স্ট্রাকচার এটা এত ফ্লেক্সিবল, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, যেটা মেশিন লার্নিং এ করা যায় না, ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এ করা যায় না। এবং ডিপ লার্নিং কদিন পরে ডিপ লার্ন যা অবস্থা, তাতে ডিপ লার্নিং ছাড়া বাকিগুলো সব প্রায় অবসলেট হয়ে যাওয়ার অবস্থা হচ্ছে। তবে ওই যে বললাম, অবসলেট বলাটা উচিত না, কেননা ধরেন যেটা সেট ছোট, প্রবলেম ছোট, সেক্ষেত্রে তো আপনার বড় জিনিস নিয়ে এসে লাভ নেই, অযথা সময় নষ্ট। তো সেই ক্ষেত্রে ওই ট্র্যাডিশনাল ঠিক আছে। কিন্তু আমাদের ডেটা যেভাবে এখন বাড়ছে সব ক্ষেত্রে, এবং আমাদের প্রবলেমের কমপ্লেক্সিটি যেভাবে বাড়ছে, ডিপ লার্নিং ছাড়া কোনো বুদ্ধিও নাই। ঠিক আছে? তবে আমরা এখন যে ডিপ লার্নিং সিঙ্গেল লেয়ার যে স্যার পারসেপট্রনে দেখছিলাম যে স্যার লার্নিং রেট একটা ছিল ইটা, এটার সাথে কি স্যার সম্পর্কিত কোনো? ডেফিনেটলি আছে। এটা পরের পরের দিকে আছে, একটু ওয়েট করেন, আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। ওটার একটা আলাদা চ্যাপ্টারই আছে লার্নিং রেট। জি স্যার। সময় লাগছে কত দেখেন তো, কিছুই আসে না।
এখানে দেখাই, এটা দিয়ে ওর আসতে থাকে। এখানে এই যে রেজাল্টটা দিচ্ছে দেখাই, বেস্ট 0.75 ইউজিং কি ইনিশিয়ালাইজার হচ্ছে নর্মালি ভালো করেছে এখানে। আমরা এখানে ইনিশিয়ালাইজার কি ছিল, আহ, এখানে কিন্তু একটু চেঞ্জ হবে, হ্যাঁ, ভার্সন চেঞ্জের জন্য। আমাদের ওখানে ছিল কার্নেল ইনিশিয়ালাইজার, এখানে ইনিট, একই জিনিস, কিন্তু ভার্সন চেঞ্জের যার জন্য এটা হয়েছে। এটা পুরাতন বই তো, ইনিট মানে হচ্ছে ওই ইনিশিয়ালাইজার, এই ইনিটের জায়গায় আসলে হবে হচ্ছে এই যে কার্নেল ইনিশিয়ালাইজার, একই জিনিস। ভার্সন চেঞ্জের জন্য এটা চেঞ্জ হয়েছে, অন্য কিছু না। যেমন আমরা গ্লোরেট ইউনিফর্ম, নর্মাল ইউনিফর্ম, এই তিনটার মধ্যে বলছে এই রেজাল্টটা বেস্ট পেয়েছে কোথায়, ইউনিটের ভ্যালু যখন নর্মাল। অপটিমাইজার আমরা দুইটা ইউজ করেছিলাম, আরএমএস প্রপ আর অ্যাডাম। অপটিমাইজার আরএমএস প্রপে ভালো পেয়েছে। ইপোক, এখানে আছে এনবি ইপোক, এখন এনবি ইপোকটা হয় না, ইপোক্স হয়, ঠিক আছে। 150-এ ভালো করেছে, 50, 100, 150 করেছিলাম, 150-এ ভালো করেছে। ব্যাচ সাইজ 5, 10, 20, ব্যাচ সাইজ সাধারণত কমই বেশি ভালো রেজাল্ট আসে, কালকে আপনাদের দেখাইছি আমি, এই যে 5-এ আসছে 50, এটা 75%। আর এগুলা হচ্ছে অন্য সবগুলা কম্বিনেশনের রেজাল্ট, এই যে ডট ডট দেওয়া আছে, অনেক হবে, প্রত্যেকটা কম্বিনেশন আপনাকে দেখাবে যেভাবে বললাম, যতগুলা পসিবিলিটি সম্ভব। এখানে কতগুলা পসিবিলিটি হবে বলেন তো, বলেন তো কতগুলো হবে, কম্বিনেশন যতগুলো হবে ততগুলো, অনেকগুলা, এখনো রেজাল্ট আসে নাই। তবে ডিপ লার্নিং অ্যালগোরিদমের ক্ষেত্রে টিউন করা চারটিখানি বিষয় না, কোয়াশন তো খুব মুশকিল। এটা করলে সব কম্বিনেশন গুলো চেক করে তো সব থেকে ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনি ইচ্ছা করলে 4টা প্যারামিটার, আপনি 1টা করতে পারেন, 2টা করতে পারেন, 3টা করতে পারেন, বেশিও করতে পারেন, আর অনেক প্যারামিটার আছে, হিউজ প্যারামিটার। কোনো কোয়েরি আছে আর এটা নিয়ে? আপনাদের এই কেমন লাগছে ডিপ লার্নিং এর জিনিসপত্র? ক্লাস তো কয়েকদিন করলেন, ট্র্যাডিশনাল থেকে ভালো না খারাপ, না কঠিন না সহজ, কি মনে হচ্ছে বলেন একজন, শুনি। ভালোই লাগছে স্যার। এখন পর্যন্ত কিছুটা সেমই মনে হচ্ছে। আর্কিটেকচার আলাদা, কনসেপ্ট একই। স্যার আমাদের যে কম্পিউটার গুলো আছে এগুলো দিয়ে তো স্যার ওই যে ডিপ লার্নিংটা তেমন ভালো হয় না স্যার। না, এই যে বুঝতে পারছেন তো, জিপিও লাগবে। এত হতো না, কারণ এখানে হচ্ছে আমরা এই যে কম্বিনেশন করার কারণে এই ঝামেলাটা বাড়ছে, মানে আমরা গ্রিড সার্চ সিভি দিয়ে করছি তো সেই কারণে সময়টা বেশি লাগছে, প্রত্যেক কম্বিনেশন চেক করছে। একটা হইতে যে পরিমাণ সময় লাগে, এতগুলা কম্বিনেশন হচ্ছে মানে অত গুণ সময় আপনার লাগবে তো। আচ্ছা, এটা হতে থাক, আমি হচ্ছে এরপরে আর কি আছে চ্যাপ্টার আমরা একটু দেখি। এরপরে শুরু হবে প্রজেক্ট। এই যে এই চ্যাপ্টারটা আমরা, চ্যাপ্টার 7 পর্যন্ত আমরা কতদিন দেখেছিলাম, ডেভেলপ ইউর ফার্স্ট নিউরাল নেটওয়ার্কস উইথ কেরাস। আজকে যেটা দেখলাম, ইভ্যালুয়েট দ্য পারফরমেন্স অফ ডিপ লার্নিং মডেল, আমরা কিভাবে টেস্ট করব, এখানে 3টা প্রোগ্রাম দেখেছি। তারপরে এখন যে চ্যাপ্টারটা দেখছি, ইউজ কেরাস মডেলস উইথ sklearn ফর জেনারেল মেশিন লার্নিং, মানে জেনারেল মেশিন লার্নিং এর মতো করে আমরা মাল্টিলেয়ার পারসেপ্ট্রনকে চালাচ্ছি, যেটা কেরাসে আছে সেটা। এরপরে হচ্ছে প্রজেক্ট আছে 3টা। মাল্টি ক্লাস আপনাদেরকে বলেছিলাম যে সাথে সাথে প্রজেক্ট করাবো, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন অফ ফ্লেভার স্পেসিস, মানে আইরিস ডেটা সেট নিয়ে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন করবে। তারপরে বাইনারি ক্লাসিফিকেশন অফ সোনার রিটার্নস, সোনার ডেটা সেট নিয়ে আমরা কাজ করেছি, এটা বাইনারি, এটা হলো মাল্টি ক্লাস, এটা হচ্ছে বাইনারি। এরপরে হাউজিং প্রাইস, যেটা বোস্টন হাউস প্রাইস নিয়ে রিগ্রেশন কিন্তু করানো হয়নি, ঠিক আছে। এই 3টা প্রজেক্ট আছে। তো আমার মনে হয় 3টা প্রজেক্ট করতে 2 দিন লাগবে। আমরা কালকে হয়তো, কাল থেকে প্রজেক্ট শুরু করব, ঠিক আছে। একটু ধীরে ধীরেই যাই, আজকে করানো যাবে এক চ্যাপ্টার, দরকার নেই, আপনারা একটু
টেস্ট প্র্যাকটিস করেন, নাহলে হঠাৎ করে এত করাই ফেললে সমস্যা হবে। এখানে হচ্ছে আমরা তাহলে সামনের দিন থেকে প্রজেক্ট করা শুরু করবো, তারপরে আমরা অ্যাডভান্স মাল্টিলেয়ার পারসেপট্রনে যাব, ঠিক আছে? তারপরে যাব এএনএন, সরি সিএনএন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে। বেশ কিছু জিনিস আছে, দেখতে থাকেন, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এটা লাগবে আলটিমেটলি। আপনি যদি মেশিন লার্নিং এ কাজ করেন, আসলে ডিপ লার্নিং তো মেশিন লার্নিং এর সাব পার্ট। প্রথমে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং গুলো আসছে, তারপরে ওখান থেকে ডিপ লার্নিং আসছে। তো ডিপ লার্নিং মূলত এআই এর পারফরমেন্স ভালো করে, কেননা ডিপ লার্নিং এর যে কনসেপ্ট, হিউম্যান ব্রেনের যে নিউরন, সেই নিউরনের মতো করে আমরা আসলে অ্যালগোরিদম চালাই এবং সিমুলেট করি নিউরন গুলাকে নোড আকারে, হিউম্যান ব্রেনের মতো যেন সে রেজাল্ট দিতে পারে। কনসেপ্টটা হচ্ছে এই কারণে আসলে রেজাল্টটা ভালো আসে, যেটা আসলে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এ ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। এটা একটা কারণ রেজাল্ট ভালো হয়, এখনো আসে নাই, সময় লাগবে। আপনার কি কেউ জিপিইউ তে আছেন এখন? কাজ করছেন জিপিইউ তে, কেউ আছেন? মনে হয় নাই। থাকলে দিতাম, রেজাল্ট বের করে দিতেন এটা। তো সামনের দিন থেকে আশা করছি আমরা হচ্ছে প্রজেক্ট শুরু করবো। না আজকে শুরু করে দেবো নাকি? আপনারা চাইলে শুরু করতে পারি। না স্যার, আজকে থাক। সামনের দিন করে হ্যাঁ, আমার মনে হয় একটু ধীরে যাই, না হলে বুঝতে অসুবিধা। কালকে সময়ের মধ্যে একটু ভালো মতো সব দেখে আসেন, মানে নিউরাল নেটওয়ার্কের যাবতীয় সবকিছু আরেকবার রিভিউ করেন, তাহলে কনসেপ্ট আবার ক্লিয়ার হয়ে যাবে। কারণ এর পরে যে কনসেপ্ট গুলো আছে, আরো অ্যাডভান্স কনসেপ্ট আছে, সেগুলো জানতে হবে আমাদের। না, স্যার বলেন। স্যার ওই 5 তারিখে যে এক্সামটা হলো সাবমিট দেওয়ার মানে দিতে বলছিলেন, ওটাতে আমি মানে কাজ করছিলাম, কিন্তু ওই যে ফিচার সিলেকশনে আমার একটু প্রবলেম হচ্ছে। মানে ফিচার সিলেকশন আমি মনে করেন যে ডাটা হলো ইনপুটিং করার পর হলো স্ট্যান্ডার্ডাইজেশন করে তো ফিচার সিলেকশনে যখন দিচ্ছি, তখন সবগুলো হুম, দিলেও হলো যেরকম রেজাল্ট আসতেছে, একটা দিলেও কেন জানি একই আসতেছে। স্যার আসলে বুঝবো কিভাবে যে আসলে আমার প্রজেক্টটা হচ্ছে কিনা বা আপনি টেস্ট করে করে দেখবেন, ওইখানে বেশ কিছু মেথড তো আমরা দেখিয়েছিলাম, যে কোন কোন ফিচারের ওয়েট বেশি, কোন কোন, যেমন চাই স্কোয়ার টেস্ট দিয়ে করতে পারেন, তবে কেএনএন দিয়ে করতে পারেন। আপনার যেই ফিচার গুলা দিলে রেজাল্ট ভালো আসছে, আপনি সেগুলো রাখবেন। আর যদি দেখেন যে ধরেন 8টা টোটাল ফিচার আছে ইনপুট, আপনি দেখছেন যে 5টা ফিচার দিলেও যা, 8টা দিলেও তা, তাহলে 5টা রাখবেন, বাকি 3টে ফেলে দিবেন। অযথা আমার সময় নষ্ট করার তো দরকার নেই র্যান্ডম ফিচার দিয়ে, ঠিক স্যার আছে? মানে আমি এটা স্যার আমি একটু মানে জিনিসটা বুঝতেছি না এখানে, যে আমি যখন মনে করেন যে ফিচার সিলেকশন দিচ্ছি, তখনও হুম, মনে করেন যে 100% রেজাল্ট আসতেছে, আবার মনে করেন যখন ফিচার সিলেকশন দিচ্ছি না, তখনও 100% রেজাল্ট আসছে। আপনি প্রি প্রসেসিং বাদ দিয়ে ফিচার সিলেকশন করে দেখতে পারেন, ঠিক আছে? জি স্যার। প্রি জি স্যার, প্রি প্রসেসিং প্রসেসিং বাদ করে দিয়ে ফিচার তারপরে সিলেকশন করে দেখেন, তারপরে প্রি প্রসেসিং করে ফিচার সিলেকশন করে দেখেন, তাহলে আপনি ভেরিয়েশনটা বুঝতে পারবেন। আচ্ছা স্যার, বুঝতে পারছি। হুম, ঠিক আছে। অথবা আপনি যে বলছেন আপনার কোডিং এও সমস্যা থাকতে পারে, একটু খেয়াল করেন। কারণ ফিচার জি কম স্যার, দিয়ে এটাই একটা দিয়েও যা আসছে, আইডিয়া 8টা করবো। দিয়েও তা আসছে, এটা তো হওয়া আসলে মানে এরকমটা হতে পারে, অসম্ভব না। কিন্তু এরকম ডেটা সেট সাধারণত হওয়ার কথা না, যে ডেটা সেট আমি দিয়েছি। জি স্যার, এখন স্যার মানে প্রি প্রসেসিং না করে দিয়ে টেস্ট করে দেখতে হবে, তাহলে বোঝা যাবে হ্যাঁ, রেজাল্ট। দেখবেন প্রি প্রসেসিং করে যদি রেজাল্ট ভালো না আসে, আমার দরকার নেই প্রি প্রসেসিং করার, রেজাল্ট ভালো আসলে, তাই না? স্যার প্রি প্রসেসিং ছাড়া রেজাল্ট ভালো আসে না, কিন্তু প্রি প্রসেসিং করে নিলে তারপর যদি আমি ফিচার সিলেকশন করি অথবা ডাইমেনশনালিটি রিডাকশন যে কোনো একটা করি, তখন স্যার রেজাল্ট ভালো আসে। হ্যাঁ, ওই জন্য তো বললাম ওনাকে, ওই জন্য দেখতে বললাম যে আপনি প্রি প্রসেসিং ছাড়া ফিচার সিলেকশন করবেন আর প্রি প্রসেসিং সহ করবেন, আপনার কাছে তারপরে যেটা ইফেক্টিভ মনে হয় আপনি সেটা রাখবেন। এটা আসলে আপনাকে টেস্ট করে করে দেখতে হবে, কোনো ধরনের একবারে ইউনিক কোনো স্ট্যান্ডার্ড রুল নাই যে আপনি এটা করলে এটাই হবে। এটার কারণ এটা ডিপেন্ড করছে পুরোটা ডেটা সেটের উপরে।
তবে আপনাকে মাথায় রাখতে হবে যেন লার্নিং টাইম টেস্টিং টাইম কমানো যায়। এখন ফিচার সিলেক্ট করছেন আপনি ধরেন 8টার জায়গায় 5টা, যদি রেজাল্ট একই থাকে 5টায়, তাহলে অযথা 3টা ফিচার কেন নিবো, ফেলে দেবো, সমস্যা নেই। প্রি প্রসেসিং না করেই যদি আমার রেজাল্ট ভালো আসে, দরকার নেই আমার প্রি প্রসেসিং করা। ঠিক আছে, আপনি টেস্ট করে দেখবেন যেটা ভালো, ফাইনালি ওটা সেট করবেন। এ তো সময় লাগাবে, মুশকিল, এত তো চলে আসার কথা তো। কি করবো, আপনারা করে নেবেন না রেজাল্ট বের করে দেখাবো? আর একটু ওয়েট করবো? মোটামুটি আপনাদের হচ্ছে চ্যাপ্টার 22 পর্যন্ত দেখাবো, এরকম মিনিমাম প্ল্যান আছে। হ্যাঁ, এবং সবগুলা বুঝতে হবে। হ্যাঁ, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক মানে সিএনএন চ্যাপ্টার 22 পর্যন্ত হয়তো দেখাবো। স্যার এটা মনে হয় অনেক সময় নেবেন। স্যার আমরা করি আর যদি মানে প্রবলেম হয় আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ঠিক আছে, এটা আউটপুট বের হয়ে যাবে, সমস্যা নাই। আমি তাহলে কোডিং গুলো দিই, আপনারা একটু বাসায় রান করেন। তবে রেজাল্টটা কি হবে সেটা তো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। কি দেখি তো, এই যে আসছে না, দেখতে হবে তো, প্রথমটা এখনো আসেনি, আপনারা দেখেন। আর রেজাল্ট তো এখানে হচ্ছে আপনাদের এই বইয়ে যেটা ছিল সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। আশা করছি সমস্যা হবে না, রেজাল্ট একটু রান করে দেখবেন, এটা চলে আসবে, অসুবিধা নেই। ঠিক আছে, এ পর্যন্তই তাহলে আজকে।